আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক যুগের চিন্তার নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজ সিহান। আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমরা নারায়ণগঞ্জের দৈনিকগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনায় যুক্ত হতে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার এবং মানবাধিকার কর্মী জনাব বিল্লাল হোসেন রবি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা মূলত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের দৈনিকগুলোর উপর প্রধান শিরোনামগুলো নিয়ে কথা বলি এবং এর উপরে আলোচনা করে থাকি। চলুন দেখে নেই আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। তো প্রথমেই প্রচার সংখ্যায় সর্বশীর্ষে দৈনিক যুগের চিন্তা। দৈনিক যুগের চিন্তায় প্রধান শিরোনাম করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পরিবর্তনের আভাস। আমরাও চাই সময় মতো সম্মেলন হোক, এতে নেতৃত্বের গতিশীলতা বজায় থাকে, বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এর পাশেই 3 কলামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে, রাস্তায় আওয়ামী লীগ নেতার হাট, নীরব প্রশাসন। তারপরে আরেকটি শিরোনাম, সেটি হচ্ছে হকাররা এত স্পর্ধা পায় কোথায়, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন বাবা, বলেছেন মেয়র আইভি। আমার বাবা আমাদের জন্য কিছুই রেখে যাননি, বলেছেন এমপি শামীম ওসমান। জমেনি হাট, লোকসানের শঙ্কা। একটু নিচের দিকে দেখছি, শীতলক্ষায় আবারও বাড়ছে পানি, বন্যার শঙ্কা। গবাদি পশুর ক্ষতি 88 লাখ টাকা, তলিয়েছে 224 হেক্টর ফসলি জমি। দেখছি দৈনিক শীতলক্ষা। দৈনিক শীতলক্ষায় প্রধান শিরোনাম হয়েছে 30 কেজির স্থলে দেওয়া হচ্ছে 25 কেজি। নারায়ণগঞ্জ গোপনগর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়ম। শামীম ওসমানের সাথে দ্বন্দ্ব নয়, দ্বিমত আছে, বলেছেন মেয়র আইভি। গরুর দড়ি নিয়ে টানাটানি করলে দড়ি তার কোমরে ঝুলবে, বলেছেন পুলিশ সুপার। দৈনিক সোজা সাপটা। দৈনিক সোজা সাপটায় প্রধান শিরোনাম করেছে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখল নিতে ফের উত্তেজনা, বাম নেতাদের উস্কানিতে বেপরোয়া রহিম মুন্সি ও আসাদুল ইসলাম। গোপনগরে ভিজিডি কার্ডের চাল চুরির মহোৎসব। তারপর দেখছি দৈনিক সময় নারায়ণগঞ্জ। দৈনিক সময় নারায়ণগঞ্জে প্রধান শিরোনাম করেছে মুখ খুললেন মেয়র আইভি, দুঃসময়ে আওয়ামী লীগের রক্ষক বাবাকে রাজাকার বানানো হয়েছে, হাট ভর্তি গরু বিক্রি নাই, আগ্রাসী ভূমিকায় হকাররা। দৈনিক খবরের পাতা। দৈনিক খবরের পাতায় প্রধান শিরোনাম করেছে দুর্ভোগ, হাহাকার, দেশ জুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব চলছে, এতে দিশেহারা দেশের মানুষ, পাপ অন্যায় থেকে আল্লাহর পানা চাই, করোনা দুর্বৃত্তদের মুখোশ খুলে যাচ্ছে, বলেছেন প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। হকারদের অন্যায় আবদার, ফুটপাত মানুষের হাঁটার জন্য, এখানে মানুষই হাঁটবে, বলেছেন মেয়র আইভি। দৈনিক ডান্ডি বার্তায় প্রধান শিরোনাম হয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিএনপিতে দ্বন্দ্ব চলমান, জাপাতে বইছে ঐক্যের সুবাতাস, করোনা প্রতিরোধে ঐক্যবদ্ধ যোদ্ধারা। তারপর দেখছি দৈনিক সচেতন। দৈনিক সচেতনে প্রধান শিরোনাম হয়েছে গরু নিয়ে টানাটানি করলে দড়ি ঝুলবে কোমরে, করইতলা ও কয়লাঘাট হাট পরিদর্শনকালে এসপি। ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন। তার এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম। তো প্রত্যেকটি পত্রিকাতেই যে খবরটি খুব গুরুত্বের সাথে ছাপা হয়েছে সেটি হচ্ছে যে হকারের বিষয়টি আসছে আবার নতুন করে। প্রায় প্রতিদিনই এই সংবাদটি শিরোনাম হচ্ছে। গতকালকেও হকাররা বঙ্গবন্ধু সড়ক আটকে রেখে বিক্ষোভ করেছে। ধন্যবাদ। আমি প্রথমে যুগে চিন্তা পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি আয়োজনে আজকে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে যুগে চিন্তা পরিবার এবং যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে আপনি ঠিকই বলেছেন যে গত কয়েকদিন ধরেই আমরা আবার হকার ইস্যুটাকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়েছে। আসলে সমস্যাটা একটা স্থায়ী সমাধান হওয়া জরুরি, কারণ এই ঘটনাটাকে নিয়ে যে নারায়ণগঞ্জের ইতিহাসে আমি মনে করব একটা কলঙ্কিত একটা দিন ছিল 16 সালে যে ঘটনাটি ঘটে গিয়েছে, যে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেদিনকার ওই ঘটনার মধ্যে উনি নিজে আহত হয়েছিলেন। তো আমি আসলে বলবো ওই জায়গাটা থেকে যখন একটা মামলা হয়েছিল,
বা পুলিশ একটা তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটি তো আলোর মুখটা দেখেনি, দেখা উচিত ছিল। এখানে প্রশাসনের একটা গাফিলতি আছে আমি মনে করব। যেটাই হোক, তদন্ত রিপোর্টটা প্রকাশ করা উচিত ছিল। আর এটা জীবনের একটি বড় ধরনের সমস্যা শহরের মধ্যে। এই সমস্যাটা আমি মনে করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, স্থানীয় এমপি, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ সবাই বসে সমন্বিতভাবেই এই সমস্যাটা সমাধান করা উচিত। আর যেহেতু একটি মার্কেট ওদের জন্য করে দেওয়া হয়েছে, সেখানে এরা মার্কেটের মধ্যে এরা যারা আছে, যাদের নামে দোকানগুলো বরাদ্দ আছে, এদেরকে এই তালিকাগুলো ধরে আমার কাছে মনে হচ্ছে, আমি এটা আমার একটা মানে আজকের এই আপনার এই আলোচনার মধ্যে আমি বলবো, যারা দোকানগুলো পেয়েছে কারা, নতুন করে এদের তালিকাটা প্রকাশ করা হোক এবং এই মানুষগুলো কি আবার রাস্তায় ফুটপাতে দখল করেছে কিনা, যদি করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি সিটি কর্পোরেশনের। আর যেটা সেটা হলো যে ফুটপাত তো আসলে নগরবাসীর বা মানুষের চলাচলের জায়গা। এখন একটি শহর, আমি মনে করি একটা গেঞ্জি শহরই, এত যানজট, পার্কিং ব্যবস্থা নেই, অনেক মার্কেটের রাস্তাগুলো গাড়ি দখল করে থাকে, তারপর ফুটপাত যদি হকাররা দখল করে থাকে তাহলে মানুষ চলবে কোথায়? তো এই জন্য এই ফুটপাতটাতে আমি বলবো অবশ্যই হকার মুক্ত থাকবে এবং হকার মুক্ত রাখাই উচিত। আর যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, এই যে আজকে কয়েকদিন ধরে দেখছি পুলিশ আর এই হকারের একটা ইঁদুর বিড়াল খেলা চলছে, এতে পথচারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে হচ্ছে? হকার বসে আছে, হঠাৎ করে পুলিশ এসে একটা দৌড়ানি দিল বা ধাপ্পা দিল, ওরা ওদের মালগুলো নিয়ে আত্মরক্ষার্থে গিয়ে হয়তো কোনো পথচারীর উপরে গিয়ে পড়ছে বা কোনো মানুষের উপরে পড়ছে। যেমন আমারও দিন আমার স্কুটিটা 2বার ফেলে দিয়েছে ওরা, ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম। তো এখন এই জন্য আমি মনে করি এখন কালকে ওরা আন্দোলন করে একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো এই হুঁশিয়ারিটা তো ওরা এত বড় সাহসটা পায় কোথায়? জি, আপনার কথা থেকে আরেকটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই কথার প্রসঙ্গেই, সেটি হচ্ছে যে গত 10 দিনের মধ্যে 2 দিন হচ্ছে গতকালকেও তারা সড়ক অবরোধ করে হচ্ছে বিক্ষোভ করেছে। এর আগের দিন আপনার চাষাড়া চত্বরটাতে ওখানেও কিন্তু প্রায় ঘন্টাখানেক অবরোধ করেছে। তো এখন যেখানে ফুটপাতে হচ্ছে তাদের বসতে দিতে তাদের সমস্যা হচ্ছে, তারপরে হচ্ছে তারা সড়ক অবরোধ করছে, এইটাকে আপনি কিরকম দেখছেন? আমরা নানা হুঁশিয়ারির কথা বলছিলাম। হ্যাঁ, এটা হলো যে ওরা কি মানে কি মেসেজ দিতে চাচ্ছে কিছু, যে রাজনীতিক মানে একটা কালার দেওয়ার চেষ্টা করতেছে তারা। আমি মনে করি এখানে যে এটাকে রাজনীতি ইস্যু বানানোর চেষ্টা। আসলে শান্তিপূর্ণ পরিবেশ এখন চলমান নারায়ণগঞ্জের মধ্যে। আমি বলবো সারা বাংলাদেশের চেয়েও নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতিতে গত 1.5-2 বছর ধরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। এখন এই হকাররা নতুন করে যদি এটাকে রাজনৈতিক রং লাগিয়ে শরীরের মধ্যে বা রং লাগানোর চেষ্টা করে যদি পরিস্থিতি ঘোলাটে করতে চায়, আমি মনে করবো যে আমি বলবো যে আজ সিটি কর্পোরেশন, স্থানীয় এমপি এবং পুলিশ প্রশাসন সমন্বিতভাবে এদেরকে প্রতিহত করা উচিত। আর যদি সুযোগ থাকে, যারা দোকান পেয়েছে ওদেরকে ওখানে প্রোভাইড করে, বাকি যারা যদি কোনো অপশন বা কোনো সুযোগ থাকে, যদিও আমি জানি সিটি কর্পোরেশন ওদেরকে বলেছিল কি বিভিন্ন গত বছর যে আন্দোলন সংগ্রামের সময় যে তাদেরকে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে আপনারা প্রয়োজন বোধে স্টেডিয়াম বা ওখানে আপনারা বসেন, কিন্তু ওরা ঘুরে ফিরেই বঙ্গবন্ধু ভবনেই ওরা বসতে চাচ্ছে। এটা কেন? কারণটা কি? এদের বিষয়টা ওদের দরকার হয়েছে বিক্রি করবে। এখন প্রশ্ন হলো, আমার প্রোডাক্টে যদি থাকে, আমার পণ্য যদি আমি যেখানে রাখি না কেন, অটোমেটিকলি ক্রেতা কিন্তু ওখানে যাবে। এখন ওরা এটাকে বঙ্গবন্ধু সড়কটার মধ্যে বসতে হবে, বঙ্গবন্ধু সড়কটার মধ্যে রাখতে হবে, এটা আসলে আমি করি না। আর এরা এটাকে হুঙ্কার এটা দিলে আমি মনে করি যে প্রশাসনকে কঠোর হস্তে এটা দমন করা উচিত। প্রশাসনের বিরুদ্ধে তারা হুমকি। হ্যাঁ, এই জন্য তো প্রশাসনকে তো এটা ব্যবস্থা নিতে হবে। কারা এদের পেছনে কারা এটা করতে চাচ্ছে? এদেরকে যদি আমি সম্মিলিত বসে আলোচনা করে প্রয়োজন মনে করে তাদেরকে অন্য জায়গায় প্রভাবিত করতে পারে। সারা পৃথিবীতে বাংলাদেশে বহু জায়গায় আছে হকারদের বসে, ঠিক আছে, কিন্তু এখন আমাদের একটা প্রধান সড়কটা, এই সড়কের মধ্যে যদি এটা করে এটা তো অনেক দুর্ভোগের সৃষ্টিটা হয়। এই জন্য বিকল্প পন্থায় তাদেরকে হয়তো বিকল্প জায়গা দেখায়, সেখানে যদি আমি মনে করি সিটি কর্পোরেশন উদ্যোগ নেয়, প্রশাসনকে সাথে নিয়ে, স্থানীয় এমপিকে সাথে নিয়ে যদি করে, এরা বঙ্গবন্ধু এভিনিউতে বসবে না। এদের জন্য বিকল্প জায়গা করে দেওয়া হলো। এরা কোনো স্টেডিয়ামে বা সাপ্তাহিক বা কোনো টাইমিংয়ের পরে, যেটা আগেও বলেছি, ওই জায়গায় ওরা বসবে। এটা যদি করা হয়, আর সিটি কর্পোরেশন যেভাবে এখন প্রশাসন সহযোগিতা করতেছে, আমি বলব প্রশাসনকে এভাবে তৎপর থাকলে এই হুঙ্কার টুঙ্কারে যে এইসব হামকি তামকি এগুলি কোনো কাজে আসবে না। যে আরেকটা রাজনীতির কথা বলছিলেন, সেখানে আজকে যুগের চিন্তায় যে শিরোনামটি হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন বাবা, বলেছেন মেয়র আইভি। আমার বাবা আমাদের জন্য কিছুই রেখে যাননি, বলেছেন জনপ্রিয় সাংসদ এমপি শামীম ওসমান। আরেকটি সংবাদের সাথে আমি যুক্ত করে আপনার সাথে যোগ দিতে চাই আলোচনা, সেটি হচ্ছে যে শামীম ওসমানের সাথে দ্বন্দ্ব নয়, দ্বিমত আছে
মেয়র আইভি গতকালকে একটা অনলাইন টক শোতে উনি মেয়র আইভি এই কথা বলেছেন। এখন রাজনৈতিক পরিস্থিতি কিরকম? আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা ধরেই কথা বলতে চাই। জি, আসলে আমাদের মাননীয় মেয়র মহোদয় যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র এবং উনিও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, উনি ঠিকই বলেছেন যে বিরোধ নয়, মতে বিরোধ স্বাভাবিক। কারণ শামীম ওসমানও আওয়ামী লীগ করেন, উনিও আওয়ামী লীগ করেন, আর দুটি পরিবারই কিন্তু আওয়ামী লীগ পরিবার নারায়ণগঞ্জে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দুইটি পরিবার, যেহেতু দুইটা পরিবার থেকে তারা দুজন উত্তরসূরি, তারা দুজন একটা নেতৃত্ব দিচ্ছেন দুইটি পরিবারের পক্ষ থেকে। আওয়ামী লীগের একজন জেলা আওয়ামী লীগে আছেন একজন মাননীয় সংসদ সদস্য। তো এখন প্রশ্ন হলো যে এদের তো মতবিরোধ থাকে, এটা স্বাভাবিক, কিন্তু দ্বন্দ্ব তো আসার সুযোগ নাই এই কারণে যে বিষয়টা তো কোনো এদের সাথে জায়গা জমি নিয়ে বা এদের কোনো দখল বাণিজ্য নিয়ে এটা নিয়ে, হ্যাঁ এটার মধ্যে কোনো নাই যে উনি ওনার জায়গা দখল করে ফেলছেন, উনি ওনার বাড়ি দখল করতে চাচ্ছেন, উনি ওনার পক্ষ এটা করতে চাচ্ছেন, সেখানে কোনো সমস্যা নেই। মত পার্থক্য, হ্যাঁ এটা দলের ভিতরে একটা বড় দল, বিশাল দল, এটা শুধু শামীম ওসমান আর মেয়র আইভি নয়, এটা বাংলাদেশে আওয়ামী লীগের বহু জায়গাতেই এই মত পার্থক্যের দ্বন্দ্বটা কিন্তু আছে। তো আমি তো মনে করি যে, আমিও এটা মনে করি যে আজকে এখানে যে আমার কাছে তো মনে হচ্ছে যে এদের দুইজনের মধ্যে যে ওই মত পার্থক্যের বাইরে আর ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে বলে আমার এই সাম্প্রতিক সময় বা এই পর্যন্ত তাদের কার্যক্রম বা তাদের রাজনীতি বা সব কিছু মিলিয়ে আমার মনে হয় ওরকম কোনো দ্বন্দ্ব আছে। আর আমি মনে করি এই দুইটি পরিবার বা এই দুইজন যদি এখন দুইটি পরিবার থেকে নেতৃত্ব দিচ্ছে, শামীম ওসমান আর মেয়র আইভি যদি এক টেবিলে যদি বসেন, নারায়ণগঞ্জে কিন্তু শুধু রাজনীতির পরিবেশটাই না, নারায়ণগঞ্জের অনেক কিছুই পরিবার চেঞ্জ হয়ে যাবে। এই নারায়ণগঞ্জটা অনেক ডেভেলপ হবে, নারায়ণগঞ্জটার আগামী প্রজন্মের জন্য ভালো কিছু বিষয় আসবে। এখন এই দুইটি পরিবার বা এই দুইজন নেতৃত্বে যারা আছেন, এরা যদি এক টেবিলে বসে সবাইকে নিয়ে যদি সবাই যদি একটা চিন্তা যদি হয় আমরা রাজনীতি করি, সেটা রাজনীতির জায়গায়, কিন্তু এই নারায়ণগঞ্জটাকে সুন্দর করা, এই নারায়ণগঞ্জটাকে ভালো করা আগামী প্রজন্মের জন্য এটা আমাদের দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। ওই জায়গাটা থেকে দুজনকে চিন্তা করা উচিত যে আমরা আজকে কেন, আর কত, দুজনেরই তো বয়স হয়েছে, কত বছর ডিফারেন্স হবে, দুজনের অল্প বয়স ডিফারেন্স হবে। তো যেহেতু এখন একটা বয়সে তারা চলে এসছেন, এখন তো আগামী প্রজন্মের জন্য তাদের কিছু করা উচিত। এখন তো বিরোধ না, এখন তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই সুন্দর এক নারায়ণগঞ্জ উপহার দিবে আগামী দিনে, যেই নারায়ণগঞ্জের আগামী প্রজন্ম এই নেতা নেত্রীদের, এই জনপ্রতিনিধিদের তারা আজীবন মনে রাখবে যে তারা ঐক্যবদ্ধ হয়ে এক টেবিলে বসে এই নারায়ণগঞ্জের উন্নয়ন ডেভেলপে ভূমিকা রেখেছেন। এটা নারায়ণগঞ্জে করা উচিত। এ কারণে আমরা দেখেছি চিটাগং, সিলেটে বিভিন্ন জায়গাও দেখেছি যে বিএনপি জাতীয় পার্টি বা আওয়ামী লীগ একটা সময় ডেভেলপে কিন্তু এক প্ল্যাটফর্মে কিন্তু এসছে, অনেক কাজ করেছেন। তো আমিও আশা করব যে আজকে আমি ধন্যবাদ জানাই যে এই দুইজনকে উপলব্ধি করে আমরা একটা প্রোগ্রামে আমরা দেখেছি যে শামীম ওসমান একটা প্রোগ্রামে আমাদের বলতেছিলেন যে আইবির সাথে তো আমার দ্বন্দ্ব নেই, সেটা আমার দলের লোকই, সেটা আমার দলই করে। তাই মেয়রও যেহেতু বলছেন তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, মত পার্থক্য স্বাভাবিক, মত পার্থক্য তো সব জায়গাতে আছে, তাহলে কি দূরত্বটা কিন্তু কমে আসতেছে, জায়গায় আছে। তো এখন এই জায়গাটাকে একটা জায়গায় একত্রিত ভূত হওয়ার জন্য যে বিষয়গুলি প্রয়োজন, এখানে আমি মনে করবো আমার ক্ষুদ্র জ্ঞান, আমার সাংবাদিকতার এই অ্যানালাইসিস আমি বলতে চাই যে এই দুটি পরিবার যদি নারায়ণগঞ্জে এক হয়ে যায়, আর এই দুটি পরিবার যদি নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য একটা রূপরেখা দিয়ে কাজ করেন, এতে হোক এটা আমার মনে হয় অদৃশ্য কোনো একটা শক্তি বলবো, অদৃশ্য কোনো একটা চক্র বলবো, যারা কখনো চাচ্ছেন না এই দুইটা প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্ম হয়ে যাক। কারণ এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে মাঝখানে সুবিধাভোগী একটি গ্রুপ আছে, একটা চক্র আছে যারা ফায়দা লুটছেন। আর নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, কেউ শামীম ওসমানের বিরুদ্ধে বলছেন, কেউ মেয়র আইবির বিরুদ্ধে বলছেন। ডেভেলপ কিন্তু দুজনেই চাচ্ছেন, আইবি যেমন, মেয়র আইবি যেমন ডেভেলপ করছেন, দলমত নির্বিশেষে চেষ্টা করছেন, শামীম ওসমানের চেষ্টা করছেন, সেলিম ওসমানের চেষ্টা করছেন, সবাই কিন্তু ডেভেলপ চান, সবাই কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নে চান। তাহলে সবাই যদি নারায়ণগঞ্জের উন্নয়নে চান, তাহলে দ্বন্দ্বটা কোথায়? জি, আমরা আরেকটি অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি জানেন যে আমরা পুরো বিশ্বই এখন বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলা করছে। তো এর মধ্যে অর্থনৈতিকভাবেও আমাদের একটা চাপ আসতে পারে, নানা জায়গা থেকে অনেক সমস্যা সম্ভাবনা রয়েছে। তো সেটার একটি বিষয় হচ্ছে যে এর মধ্যে আমরা ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি। তো বিভিন্ন জায়গায় আসলে অনেকগুলো হাটই বসেছে, যদিও সিটি কর্পোরেশন এলাকায় 60টি মাত্র, কিন্তু জমেনি হাট, লোকসানের আশঙ্কা। হ্যাঁ, এটা আসলে শুধু এবার করোনার বিষয়টা না, আমরা কিন্তু প্রতি বছর একটা বিষয় দেখি আমরা, যেমন কোরবানির হাট আসলেই তখন আমাদের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে এবারও হয়তো কৃষক তার ন্যায্য মূল্যটা পাবে না, খামারিরা পাবে না। সেটা আশঙ্কাটা কেমন ছিল যে আমাদের বর্ডার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ভারত থেকে গরু আসতেছে,
আর ভারত থেকে গরু যখন পর্যাপ্ত গরু চলে আসে তাহলে অটোমেটিকলি দেশীয় গরুকে তাদের একটা প্রভাব পড়ে। তো এবার ওটা বন্ধ থাকলেও, বন্ধ আছে কিনা আমি জানি না, আমরা যতটুকু শুনতে পেরেছি কিছু আসছে। এর মধ্যে করোনার এই পরিস্থিতির মধ্যে যে এদের যেটা সমস্যাটা কয়েকটা দিক থেকে, একটা প্রথম নম্বর, যেমন এবার করোনাকে কেন্দ্র করে অনেকে এবার কোরবানি থেকে একটু দূরত্ব বজায় রাখছেন, যে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন যদি কোরবানিটা দিতে যাই এখন দেওয়া গেলে একটা গ্যাদারিং হবে, বা এই কোরবানির মাংসটা নেওয়ার জন্য অনেক লোকের যারা মিসকিন বা গরিবরা বাসায় ভিড় করে 100-200 মানুষের একটা সমাগম ঘটবে, সব কিছু মিলিয়ে একটা সংক্রমণের একটা আশঙ্কা থেকে যায়। এইটার থেকেও চিন্তা করে অনেকে কোরবানি থেকে ফিরে এবার একটু থামছেন, দিচ্ছি না। তো এতে না দিয়ে কি হচ্ছে, যদি একটা বড় অংশ যদি কোরবানি থেকে পিছিয়ে থাকে অটোমেটিকলি এটা কিন্তু খামারিদের উপরে প্রভাবটা কিন্তু পড়বে, যারা গরু নিয়ে আসছে অবশ্যই তারা লোকসানের মধ্যে পড়বে। এই জন্য আমি ইতিমধ্যে 2-1টি হাটের মধ্যে যা খোঁজখবর নিয়েছি, পর্যাপ্ত গরু উঠেছে, সেই অনুপাতে ক্রেতা খুবই কম এবং ন্যায্য মূল্য পাচ্ছে না এরা। গত বছর যদি আমি চিন্তা করি 1.5 লক্ষ টাকা যে গরুটা বিক্রি হয়েছে, আজকে সেটা 1,10,000 টাকা তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তারা চিন্তা করছেন একদিকে বন্যা আসছে, একদিকে করোনা, এই গরুটাকে সে যদি বাসায় আবার ফিরিয়ে নেয় দেখা যাবে তার লোকসানের পাল্লাটা আরও বেড়ে যাবে। এই জন্য সে চিন্তা যে সামান্য কিছু লাভও যদি হয় আমি গরুটা ছেড়ে দিয়ে যাই। হয়তো একটা খামারি একটা বছর তার স্বপ্ন ছিল যে আশা করে একটা গরু বা 2টা গরু নিয়ে একটা পয়সা টাকা হবে, এটা দিয়ে একটা বড় ভালো কাজ করবে, কিন্তু এই করোনা আর এই বন্যা দুইটাই এদেরকে একটা বিপদগ্রস্ত করে তুলেছে। তো এই ক্ষেত্রে আমি একটু এই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো, অন্তত আসলে কি বিষয়টা এরকম যে সারা বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়েই এই করোনার মহামারীটা চলমান। তো এই খামারিরা তো বড় একটি অংশ, এই করোনা এবং এই বন্যার মধ্যে তারা যে ক্ষতিগ্রস্ত খামারিরা আছেন, আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো সহজ শর্তে, একেবারেই সহজ শর্তে হোক প্রণোদনা দেখ, সেটা যদি না হয় একটা সহজ শর্তে তাদেরকে যেন ঋণের ব্যবস্থা করে দেওয়া যেন মানুষগুলো বেঁচে যায়। জি, আমরা আর আপনি বলছিলেন বন্যার কথা, বন্যা সংক্রান্ত সংবাদও আমরা দেখলাম। তো সেখানে শীতলক্ষার পানি আবারও বাড়ছে। তো আমি আরেকটু যে বিষয়টাতে যেতে চাই সেটা হচ্ছে যে ডিএনডি এলাকার মানুষের দীর্ঘদিন যাবতই করছে, আপনি জানেন যে ডিএনডি প্রজেক্টের কাজ চলছে। তো আসলে এইটার মানে কাজ শেষ না হওয়া পর্যন্ত কি দুর্ভোগ লাঘবের ক্ষেত্রে আপনি কি আশা করছেন? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিন পরে হলেও যে ডিএনডির এই প্রজেক্ট কাজ চলছে, যে স্থায়ী সমাধানের জন্য, বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে। কিন্তু ওখানে হতাশ হলে এই জায়গাটার মধ্যে আমরা তখন জানতে পেরেছিলাম যে 2019-এর শেষে না হলে 20-এর মধ্যে কিছুটা সুফল মানুষ পাবে। প্রজেক্ট বাস্তবায়ন হতে হয়তো 21 সালে হবে, কিন্তু 19-20-এর মধ্যে মানুষ একটু সুবিধা পেয়ে যাবে। কিন্তু আমরা এখন বর্তমান এই মুহূর্তে যদি আমি বলি যে গত কয়েকদিনের বর্ষায় বা বর্ষণে যে ভোগান্তির শিকার ডিএনডিবাসী হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। যে কেন? একটা হলো আপনার বৃষ্টির পানি জমেছে, জলাবদ্ধতা আপনি আছেন, একটা বিষয়। পানি হয়েছে, পানিটাকে হাত দিতেও, পানিতে পা ফেলতেও ভালো লাগে। বন্যার পানিতে অনেকে শখ করে কিন্তু বন্যার পানিতে পা ভিজায়, নৌকায় ঘুরে বা গোসল করতে যাবে, কিছু করে। কিন্তু এই ডিএনডির ভিতরে এত বিষাক্ত পানি, এই ডাইংয়ের বর্জ্য আবর্জনার মিশ্রিত এই পানিগুলি বিষাক্ত হয়ে গেছে। মানুষগুলো একদিকে তো বন্যার পানিতে দুর্ভোগ পাচ্ছে, পাশাপাশি তারা এই বিষাক্ত পানিতে হাঁটতে গিয়ে বা থাকতে গিয়ে তারা পানিবাহী রোগে এখন আক্রান্ত হচ্ছে অনেকে। আবার সামনে একটা ঈদ আসছে, এখন এই ডিএনডিতে যারা আজকে কোরবানি দিবেন, এই মানুষগুলো কোথায় কোরবানি কিভাবে দিবেন সেটা একটা বিষয়। 2 নম্বর, এই পচা ময়লাযুক্ত পানির মধ্যে তারা আরও কতদিন তাদের চলতে হবে এটা একমাত্র আল্লাহ পাকে জানেন। তো আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে যারা এই বাস্তবায়নটা করছেন, আমি মনে করি আপনি হাতের জিল বানাবেন না কি বানাবেন সেটা পরের বিষয়। আমার প্রথমে এখন ক্ষুধা লেগেছে, সকালে আমাকে নাস্তাটা দিতে হবে আগে, তারপরে সে দুপুরবেলা আপনাকে কাচ্চি খাওয়াবেন না বিরিয়ানি খাওয়াবেন, সে দুপুরের বেলা দুপুরে আলোচনা করেন। সকালের নাস্তাটা আমাকে দেওয়ার চেষ্টা করেন। আগে কিভাবে সম্ভব দ্রুতভাবে এই ডিএনডির মানুষকে জলাবদ্ধতাকে মুক্তি দেওয়া, সেই পন্থাটাকে আপনি বের করেন। সেটা করার পর দেন ডান, তারপর আপনি এটার ভিতরে কি আপনি প্যাডেল বোট চালাবেন, আপনি উড়োজাহাজ চালাবেন না বিমান চালাবেন, সেটা আপনি পরে করেন। আগে মানুষকে বাঁচান পানি থেকে। এই জন্য আমি বলবো এই প্রজেক্টটা যেন দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয় এবং কাজের গতিটা যেন আরো বাড়ানো হয়। জি, আপনি জানেন যে শহরে নানা জায়গাতে বিভিন্ন স্পটে যানজট তৈরি হয়, যানজট এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। তো তারপরও দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় অবৈধ স্ট্যান্ড এখনো বসানো হচ্ছে এবং এটা এই করোনাকালীন সময়েও লক্ষ্য করা গেছে। তা আসলে এইটা পরিত্রাণের জন্য মানে আপনার কি মনে হয় যে আসলে কি করা? আসলে এই যানজটটা কিন্তু প্রতিদিনই হয়, সারা দিন ব্যাপী আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পরে যানজট হচ্ছে এবং নিত্যদিনের এই ভোগান্তি শহরবাসীর।
একটা গেঞ্জি একটা ছোট্ট শহর, সেই শহরের ভিতরে একটা বাণিজ্যিক নগরী বললাম, এটা পুরোটাই বাণিজ্যিক নগরী। জি তো সেখানে আপনার আবার বাস স্টপেজটা, আমাদের যে টার্মিনাল যে স্ট্যান্ডটা, জি এটা আসলে আমি আমি বলবো যে এখানে এটা আসলে সিদ্ধান্তের ব্যাপার, এখানে সম্মিলিত সিদ্ধান্ত। যদি নগর সিটি কর্পোরেশন প্রশাসন সবাই মিলে যদি উদ্যোগ নেন, যে আমাদের যে টার্মিনালে যে বাসটা আছে, জি দেখেন আমি এটার আগে যাওয়ার আগে আমি বলি, যেমন আমরা যে দেখেন যাত্রাবাড়ি যে ওভার ব্রিজটা করেছি, ফ্লাইওভারটা ফ্লাইওভারটা। প্রথম কিন্তু ছোট ছিল, ছোট্ট পরিসরে, ধীরে ধীরে এক্সটেনশন অনেক বিশাল আকার হয়েছে, প্রায় 6 কিলোমিটার প্রায় বেশি। কেন হচ্ছে? শুধু আপনার সায়দাবাদের এই বাস স্টপেজটা, এই বাস স্ট্যান্ডটার যদি ওখান থেকে সরিয়ে আপনার কাঁচপুরে দিয়ে দিত, কারণ এখানে কারা পূর্বাঞ্চলের গাড়িগুলো চলে, তাহলে পূর্বাঞ্চলের গাড়িগুলোর জন্য যদি বাসটাকে কাঁচপুরে নিয়ে আসে, তাহলে সিটি বাস কাঁচপুর থেকে একটা বাসে মানুষ লোকাল প্যাসেঞ্জার যারা ঢাকায় ঢুকবে তারা বাসে যেত, তাহলে বড় একটা চাপ কিন্তু কমে যেত ঢাকার মধ্যে। যেমন মহাখালী এরকম এই বাস স্টপগুলি নগর থেকে যদি সরাই দেওয়া হয়, অটোমেটিকলি যানজট কিন্তু 50% অটোমেটিক কমে যায়। ঠিক নারায়ণগঞ্জ শহরের মধ্যে একটা ছোট্ট শহর, তারপরে দেখেন সন্ধ্যা রাতের বেলা 10টার পরে যখন দেখবেন মনে হচ্ছে পুরো শহরটাই একটা বাস স্ট্যান্ড, যেভাবে গাড়িগুলি পার্কিং করে রাখা হয়। আপনি দেখেন টার্মিনালের যেভাবে রাখা হয়, একটা মানুষ বন্দর থেকে ইমার্জেন্সি যে সে আসবে বা যাবে, ওই দুর্ভোগ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই স্ট্যান্ডটাকে যদি শহর থেকে সরাই দেওয়া হয়, যদি আলোচনা করে যদি এটাকে সরাই দেওয়া, আমি তো মনে করি শহরের ভিতরে যানজট থাকবেই না। একটা শহরে একদিকে বাসগুলি ঢুকতেছে প্রতি মুহূর্তে ব্যাপক আকারে, 2 নম্বর ট্রেনটা যখন ঢুকে কতবার গেটটা ফেলছে। তারপরে আপনি দেখেন যে মার্কেটগুলো আছে সামনে, তাদের কোনো পার্কিং ব্যবস্থা নেই, সব গাড়ি রাস্তার উপরে জি তারা রাখতেছে। ফুটপাতে হকার, দোকানদাররা ব্যবসায়ীরা জমিদার, তার দোকানের মধ্যে আছে ঠিকই, তার দোকানের সামনে এসে আবার ফুটপাতের মধ্যে তার আলমারি, তার জিনিসপত্র সে রাস্তার মধ্যে আবার শো অফ করছেন। আপনি 2 নম্বর ডিআইটি থেকে দেখলে তাকায় দেখবেন যে ফুটপাত পুরোটাই ওদের দখলে ওখান থেকে এসে, এবং বঙ্গবন্ধু সড়কের 2 পাশে মানে মানে এমনভাবে ওরা করে রাখে। তারপরে আপনি আসেন এই যে ট্রাফিক বিভাগটা, এই যে অবৈধ স্ট্যান্ডগুলো যে বসে, এদের যদি কোনো পারমিট না থাকে, এরা বসে কি করে? কারা বসে? এদের পেছনে কারা? না, সেটা তো নিশ্চয়ই আমি মনে করবো যে সিদ্ধিরগঞ্জে কয়েকটা আছে, যেমন আদমজীবী নৈমিত্তিক নৈমিত্তিক যে যেখানে পারছে সে সেখানে স্ট্যান্ড বানাইতেছে, টাকা তুলতেছে, অপেন টাকা তুলে। এটা আমার কাছে তখন মনে হয় যে প্রশাসনের লোকজন, আমার কাছে মনে হয় যে এই জায়গাটার মধ্যে মানে টিনের চশমা চোখে দিয়ে মনে হয় ঘুরে, আর চোখে মনে পড়ে না। ওরা প্রকাশ্যে টাকা নিতেছে, ওরা প্রকাশ্যে লাইন আপ করতে গাড়ি। আপনি দেখেন যে চাষারা বলেন কেন, শুধু চাষারা শহরে যদি 10-15টা স্ট্যান্ড থাকে, এই স্ট্যান্ডগুলোতে টাকা উঠছে। আপনার হাসপাতালের কর্নারে এখানে ইজি বাইক থেকে টাকা উঠতেছে, আপনার গোদারা গার্জেন্স টাকা উঠতেছে, চৌধুরীবাড়ি যান, সিদ্ধিরগঞ্জে পোলে যান, চিটাগাং রোডে যান, সাইনবোর্ড যান, শিবু মার্কেট যান, বন্দরে যান, প্রতিটা জায়গা থেকে প্রকাশ্যে তারা টাকা উঠাচ্ছে। তাইলে এখন প্রকাশ্যে তারা টাকা যখন উঠাচ্ছে, তো এই টাকাটা তাহলে নিশ্চয়ই আমি একদম পরিষ্কারভাবে বলবো, আপনারা হয়তো বলতে পারেন যে ক্ষমতাসীন দলের লোকজন বা রাজনৈতিক লেবাসদারি বা রাজনৈতিক প্রভাবশালী বা রুস্তুম মাস্তান কাপ্তানরা এখানে টাকা উঠে, তাহলে প্রশাসনকে আঙ্গুল চষে। আমি মনে করবো যে ওই টাকার ভাগ প্রশাসন পায়, তাহলে আপনি বন্ধ করছেন না কেন? আপনি থামাচ্ছেন না কেন? যখনই যানজটের কথা আসে, আসলে কেন্দ্রীয় বাস টার্মিনালকে টেনে নিয়ে আসা হয়। আপনাকে যদি যানজটের কথা বলা হয়, এত ছোট্ট শহর কেন? আমি তো মনে করি যে আপনার ট্রাফিক যদি নারায়ণগঞ্জ শহরের মধ্যে যদি সিস্টেমের মধ্যে যদি ঠিক মতো তার দায়িত্বটা যদি পালন করে, সিস্টেম যদি করে দেয়, মানুষ অভ্যাসের দাস। আপনি দেখবেন মানুষ এখন, আগে আমরা যখন কলেজে আমরা পড়েছি, গাড়িতে সিট নেওয়ার জন্য জানলা দিয়ে উঠে সিট রাখার চেষ্টা করেছি, কে কার আগে উঠবে, জামা ছিঁড়েছে নাকি জুতা ছিঁড়েছে খেয়াল করিনি। এখন কিন্তু ভদ্রলোক, টাই পরা ভদ্রলোককে কিন্তু লাইনে ধরে গাড়িতে উঠে, কেউ তাকে লাইন ধরান না, তাই না? তাহলে মানুষ কি সিস্টেম মানছে না? গাড়িতে মানুষ এখন সিগারেট খায় না, তাকে বলতে হয় না, এটি মানুষের নৈতিক দেখান না। আপনি লাইন আপ করেন না, আপনি এখানকার রিক্সাগুলো চলো, আপনি দেখেন লেনগুলি যেখানে গাড়ি চলতেছে সেখানে রিক্সা চলতেছে। রিক্সাগুলো, অটো রিক্সা কেন শহরের ভিতরে ঢুকবে? অটো রিক্সা পুরো শহরটা দখল করে ফেলছে, তাই না? আবার আপনি দেখেন ট্রাফিক পুলিশ ওখানে হাসপাতালের সামনে 2জন পুলিশ দিয়ে রাখছে, এই জি বাইক এখানে ভিতরে ঢুকবে না। ওখানে আপনি 10 টাকা 20 টাকা বুঝিয়ে দিবেন, ওই জি বাইকটা সুন্দর করে কালীবাজার চলে যাচ্ছে, ও আসারা চলে আসতেছে। ও কেন আসলো? কিভাবে আসলো? নিশ্চয় ওখানে কিছু করে সে তো ভিতরে সে ঢুকছে। এখন এই জন্য যে আমি এই জন্য বলবো যে এই সকল বিষয়গুলোকে সিটি কর্পোরেশনের, নগরকে রক্ষা করা বা সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব আছেন, এবং সিটি কর্পোরেশনকে সহযোগিতা প্রশাসন করতে হবে প্রশাসনকে। আর প্রশাসনের বিষয়টা শুধু এরকম না যে তাদের রুটিন দায়িত্ব না, তাদের অনেক কিছু দায়িত্বের মধ্যে পড়ান। একজন জেলা প্রশাসক আছেন, ডিসি সাহেব, আমি তাকে বলবো যে একজন ডিসি সাহেবের শুধু রুটিন ওয়ার্ককে এখানে এসে যে কিছু মিটিং করা, কিছু অ্যাডভোকেসি সভা করা বা কিছু বিষয়টা এরকম না। এই শহরটাকে সুন্দর করে, জেলাটাকে সুন্দর করা, এই জেলার অসঙ্গতিগুলোকে উনি চিহ্নিত করে এটাকে সমাধানের পথ বের করা, ওনার কিন্তু একটা দায়িত্ব বর্তায়।
ওনারা উচিত যেটা উদ্যোগ নিয়ে বা ওনারা এই কাজগুলোর মধ্যে এগিয়ে আসে। জি, আপনি নাগরিক সমস্যার সমাধানের কথা বলছিলেন, তো এর সাথে আমি বলছি যেটা যেটা হচ্ছে হকার সমস্যা বা যানজটের কথা বললেন, সেখানে তখন মানবিকতার আসলে সেখানে দোহাইটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে আসলে সমাধান করাটা কি যারাই দায়িত্বে আছেন তাদের জন্য কি দুরূহ ব্যাপার হয়ে যায় কিনা? না, এটা তো আছে, মানবিক দিক তো অবশ্যই, আমরা তো অমানবিক না। মানুষ তো আগে মানবিক মানুষ হতে হবে, ঠিক আছে। এখন বিষয়টা হলো কোনটা, এখন আপনাকে আমি ধরে নেন, আপনাকে আমি এখন একটা ব্যবস্থা হকার মার্কেটে একটা দোকান দিয়ে ব্যবস্থা করে দিলাম, ভাই তুমি এখানে করে খাও, বা হকার মার্কেটে না দিলাম, আপনাকে আমি বিকল্প একটা জায়গার মধ্যে বসার ব্যবস্থা করে দিলাম, আপনি সেখানে বসে করে নিন। এখন কালকে সকালে আমি যখন সুযোগটা পাইছি, আপনি চলে কোন জায়গা করেন, তো আমার বাইকনারের বাড়িতে রেখে লাভ কি, বাইকনারে একটা দোকান দিয়ে দিই। এখন যখন বাইকনার আমি উঠে দিয়ে গেছি, তখন আপনি আমার পিছনে আন্দোলন করতেছেন, দেখো তখন আপনি মানবিকতা নিয়ে আসছেন, এটা তো মানবিকতা হলো না। আমি তো মানবিকতা বিচার করে তো আপনাকে আমি দোকানের ব্যবস্থা করেছি, আপনাকে বসার বিকল্প জায়গা ছিল, সবকিছু করার চিন্তা করছি। তাহলে আপনি আমার জায়গা দখল করে আপনি আরেকজনের চলাচলের জায়গা বন্ধ করে আরেকজনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনি এখানে বসে থাকার আপনার মানবিকতা, আপনি তো আরেকজনের মানবিকতা জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করেছেন, আরেকজনকে আপনি জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ করবার আগে আরেকটি বিষয় দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে গত কয়েক মাস যাবতই হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তো এখানে যারা ছোট কিন্ডারগার্টেন বা অন্যান্য স্কুলের শিক্ষকরা তারা অনেক কষ্টে আছে। যদিও আপনি সিদ্ধিরগঞ্জে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে একটি সংগঠনের দায়িত্বে রয়েছেন, তো এই ব্যাপারে আসলে কি করা যেতে পারে বা পরিস্থিতিটা আপনার পর্যবেক্ষণ? আসলে দেখেন যে সরকারি স্কুলগুলো আছে, আমি শোনার সমালোচনা না, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো সরকার দেখছেন বন্ধ আছেন, এটা 6 মাস বন্ধ থাকলেও ওনাদের বেতনটা কিন্তু বন্ধ নেই, ওনারা ওনাদের বেতন পাচ্ছেন। কিন্তু বাংলাদেশের অসংখ্য স্কুল আছে যারা বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, সমমানের স্কুল, এদের কিন্তু চলার মাধ্যমটাই হলো আপনার ছাত্রদের কাছ থেকে বেতন, কোচিং ফিটা, এটার থেকেই কিন্তু তারা তাদের বেতন টেতনগুলি দেয়। আজকে এই করোনার পরিস্থিতির কারণে আপনার 17ই মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেকের ভাড়া, বাড়ি ভাড়া, কিন্ডারগার্টেনগুলো 4 মাসের ভাড়া জমে গেছে, একদিকে ভাড়ার জন্য তাদেরকে চাপ দিচ্ছেন, আবার অনেক শিক্ষকের বেতনও বন্ধ। কারণ কি, যে দেখা যায় কিন্ডারগার্টেন আপনি জানবেন যে অল্প 2000-2500 টাকা তারা বেতন পায়, আর তারা টিউশন করেই বাকিটা কিন্তু ওনারা চলে। তো সামান্য বেতনে চাকরি করে 4 মাস যদি তার বেতন বন্ধ থাকে, সব কিছু ওই ভদ্রলোক তার কীভাবে ভাড়া দিবেন বাড়িওয়ালাকে, কীভাবে নিজে চলবেন, এই ভয়ঙ্কর এমন একটি পরিস্থিতির মধ্যে তৈরি হওয়ার কারণে আমাদের দেখেছি সিদ্ধিরগঞ্জে কিছু কিছু স্কুলের শিক্ষকরা মানে জীবিকার তার বাধ্য হয়ে তারা বিকল্প পেশা বলতে কোনটা, অন্য চাকরি পেয়েছে বিষয়টা এরকম না, কেউ রাস্তার পাশে ফল নিয়ে বসেছেন, এটা দুঃখজনক। মানুষ গড়ার কারিগর যারা, আমরা একটা জিনিস, এদেরকে একটা সম্মানিত একটা জায়গা, এই জায়গাটা যেখানে আপনার সন্তানও কিন্তু স্যার বলে, আপনি কিন্তু স্যার বলেন, একটা শ্রেণী এই মানুষটাকে আমরা কিন্তু দুইজন সবাই ছেলে মেয়ে বাবা সবাই সম্মানিত স্যার বলি, তো সেই মানুষটা যখন রাস্তায় ডাব বিক্রি করেন বা ফল বিক্রি করেন, এটাই লজ্জা আমাদের এই জায়গাটার মধ্যে। তো আমি 126টা স্কুল আমাদের সিদ্ধিরগঞ্জ সমমানের, ওই সংগঠনটার প্রধান উপদেষ্টা আমি, তো ওদের সাথে কাজ করতে গিয়ে ওদের বিভিন্ন দাবি বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে আমি দেখেছি, হ্যাঁ আমি এখানে বলবো অনেকে কেউ কেউ চেষ্টা করেছেন, কিছু কিছু শিক্ষকের পাশেও দাঁড়িয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ পাঠিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে ত্রাণ দিয়েছেন, আমাদের সংসদ সদস্যরা ত্রাণ দিয়েছেন, আমাদের জনপ্রতিনিধিরাও ত্রাণ দিয়েছেন, প্রত্যেকে এই জনপ্রতিনিধি অনেকে দিয়েছে, কেউ বুকে হাত দিয়ে হলপ করে বলেন তো ওনারা কয়জন শিক্ষককে ডেকে বা চিন্তা করেছেন যে শিক্ষকরা তো একটা মানুষ, এদেরকেও তো একটু হেল্প করা উচিত, কয়জন কতটুকু তাদেরকে সাহায্য সহায়তা করেছেন, অনেকে কিন্তু করেননি, কিন্তু করা তো উচিত ছিল, তারা তো হাত পাততে পারে না লজ্জায় কারো কাছে। এই দুর্যোগকালীন মুহূর্তে তাদের এই সময় চলছে। তো আমি আজকের আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা দপ্তরে প্রত্যেকটা সেক্টরে উনি কিন্তু প্রণোদনা দিয়েছেন। তো আমি বলবো যে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে বাংলাদেশে আমাদের সিদ্ধিরগঞ্জ সহ বাংলাদেশে আপনার প্রায় 40,000-এর উপরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, অনেক স্টুডেন্ট এটার সাথে কোমলমতি বাচ্চারা যারা আপনাদের শিক্ষা দিচ্ছেন। অনেক একটা কথা বলি, আমি একটু সময় নিচ্ছি, অনেকে বলার চেষ্টা করেন যে কিন্ডারগার্টেন বা সমমানের স্কুল, হ্যাঁ এগুলোর কমার্শিয়াল বাণিজ্য। এখন আমি যদি বলি যে সরকারের যে প্রাইমারি স্কুলগুলো শিশুদের হাতে খড়িটা তো সেখান থেকে হয়, যে আজকে যদি আপনার প্রাইমারি স্কুলে যদি ওই পরিবেশটা থাকতো, ওই লেখাপড়ার ব্যাপার, পরিবেশ, মান, সমস্ত অবকাঠামো সবকিছু এবং আসন সংখ্যা এবং স্থান সবকিছু যদি ভালো থাকতো, তাহলে তো কিন্ডারগার্টেনে কোনো বাচ্চা কেউ আসতো না। আপনার এখানে স্থান সংকুলন হচ্ছে না, ভালো একটা বাচ্চার প্রথম দিকের যে শিক্ষাটা, ওই পরিবেশটা সেখানে ভালো হচ্ছে না, যার কারণে কিন্তু অভিভাবকরা কিন্তু কিন্ডারগার্টেনে কিন্তু বাচ্চাটাকে কিন্তু প্রথম প্রাইমারি স্কুলে নিয়ে আসছেন।
আজকে একটা দুটো তো না, হাজার হাজার। তাহলে এরা দিচ্ছে ওখান থেকে। তো এখন এই বড় একটা অংশকে যদি আপনার সরকার যদি মনে করে কিন্ডারগার্টেন, তাহলে এই কিন্ডারগার্টেনের শিক্ষায় যদি তারা দিচ্ছে, বাচ্চাদের যারা পড়াচ্ছে, তাহলে সরকারের তো উচিত যে তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, একটা নীতিমালা করতে পারে, বা নীতিমালা করে তাদেরকে নিয়ে আসা। আর যদি মনে করে যে একটা সহজ শর্তে বা কোনোভাবে তাদেরকে নিবন্ধনে আওতায় নিয়ে আসি, তাহলে কি হলো, এরাও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা ভূমিকা রাখতে পারে। তাহলে কি হলো, এরা ভূমিকাটা রাখলে দুইটা সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থারই কিন্তু উন্নয়ন ঘটবে। বিষয়টা কিন্তু এরকম না যে শিক্ষাটা তারা ব্যবসা করছে, আলু পটল বিক্রি করতেছে, বাড়িতে টাকা জমা দিচ্ছে, না। তারা তো 5 পর্যন্ত, কেউ 6 পর্যন্ত, কেউ 8 পর্যন্ত, কেউ 10 পর্যন্ত বাচ্চাদের শিক্ষা দিচ্ছে। এই বাচ্চাগুলো তো হাই সেকশনে গিয়ে আরেকটা স্কুলে ভর্তি হচ্ছেন, এই বাচ্চাগুলো তো আরেকটা স্কুলে যাচ্ছে, তাহলে ওরা তো শেখাচ্ছেন কন্টিনিউয়াস। তো এই জন্য আমি বলবো যে এদেরকে সহজ শর্তে যদি একটা রিংটিন দিয়ে, দুর্যোগকালীন মুহূর্তে বাড়ি ভাড়া জমে গেছে, বেতন বন্ধ হয়ে গেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের সময়টা ওনারা আগস্ট পর্যন্ত 31 তারিখ পর্যন্ত সরকার করেছেন। তো আমি আশা রাখবো, আশাবাদী করবো প্রতিটা বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস খুলে দিয়েছে, বিভিন্ন শিক্ষা কি বলে মার্কেট, বিপণী ভিতরে অনেক কিছু। আমরা অনেক হাই হতাশ অনেক করেছি, গার্মেন্টস খুলেছে কি জানি হয়ে যাবে, কিছু কিন্তু হয়নি। আপনার তারপরে গিয়ে মসজিদে নামাজ পড়ানো, মসজিদও খুলে দেওয়া হয়েছে, তেমন কিছু কিন্তু হয়নি এখন পর্যন্ত। ঈদের জামাত মসজিদে ব্যাপক আকারে হয়েছে। একটা বিষয় কি, আপনাকে সচেতন থাকতে হবে, আতঙ্কিত করার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর বাংলাদেশের উপরে আমি বলবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত আছে দেশের উপরে, এখানে কারো কৃতিত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের মানুষের দুর্যোগকালীন মুহূর্তে, এই মুহূর্ত পর্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ পাক এখন আমাদের রক্ষা করে রেখেছেন, বাকিটা আল্লাহ পাক জানেন। আমরা দেখেছি বা বিশ্ব স্বাস্থ্য দপ্তরকে বলেছে বাংলাদেশে এই মে মাস যে কি ভয়ঙ্কর মাস আসতেছে, লাশ পড়ে থাকবে, ঘরে ঘরে হবে 2 লক্ষ লোক বাংলাদেশে মারা যাবে। এই যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এই যে কথাগুলো, ওরা তো এসি রুমের ভিতরে বসে, ওরা ওখানে টেস্ট, মানে কি বলবো, যে ওরা আসলে যে টেস্টেড বেবির মতো মানুষের একটা ঘরের ভিতরে তারা কথা বলে, ওরা ওদের চিন্তা করে, ওরা বাংলাদেশের এনভায়রনমেন্ট চিন্তা করে বা বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ চিন্তা করে তো ওরা কথা বলে না। বাংলাদেশের বহু মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে বহুত আগে। বাংলাদেশে আপনি দেখেন তো, কোনো হকার, কোনো ফকির, কোনো মিসকিন, কোনো ফুটপাতের লোক, কোনো ছিন্নমূল মানুষ, কোনো কেউ মারা গেছে করোনায়, তারা তো অলটিছে। আমরা যারা আছি, আমরা তো প্রতি মুহূর্তে রিপোর্ট কালেকশনে যে রাস্তাঘাটে সবাই তো আমরা ছিলাম, আমরা তো কাজ করেছি। করোনা যোদ্ধা বলে অনেকের করোনা, আরে করোনার তো অরিজিনাল যোদ্ধা তো আমরা, যারা তারা বাইরে থেকে কাজকর্ম করে এখন পর্যন্ত করোনার থেকে টিকে আছে, আমাদেরকে আক্রান্ত করতে পারেনি, অরিজিনাল যোদ্ধা হয়েছি আমরা। আর যারা আক্রান্ত হয়ে গেছে অল্পতে, ডাক্তার এর হয়েছে যেমন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এর হয়েছে করোনা হত যোদ্ধা। করোনা হত যোদ্ধা, আহত হয়েছেন, আহত হয়ে উনি আর জয় করছেন। উনি কোনো করোনা যোদ্ধা কি, উনি তো আক্রান্তই করছেন, উনি তো আক্রান্ত হয়েছেনি, হওয়ার পর উনি সুস্থ হয়েছেন, তাহলে করোনা আহত। আর করোনা মুক্তিযুদ্ধ হয়েছি আমরা, যাদেরকে আক্রান্ত করে তারা মাঠে খেলতেছি আমরা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য। তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠান। আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমাদের আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার ও মানবাধিকার কর্মী জনাব বিল্লাল হোসেন রবিন। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি।